আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। প্রায় অনেক দিন যাবত কোনো ভিডিও বানানো হচ্ছিল না বা ব্যস্ততার কারণে হয়তো বা সেইভাবে কোনো আর্টও করতে পারিনি। তো প্রায় অনেক দিন পরে আজকে ভিডিওটা বানাচ্ছি। এটা একটা আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো তোমাদের সঙ্গে শেয়ার করছি বিষয়টা। সেটা হচ্ছে একজন বিগিনার আর্টিস্ট সে কী কী টিপস ফলো করলে সহজে ডেভেলপ করতে পারবে, এই বিষয়ে 10টা পয়েন্ট আমি আলোচনা করব। সো দেরি না করে আমি পয়েন্টগুলো শুরু করি। ভিডিওটা একটু লং হতে পারে, বাট আমি চেষ্টা করব খুব দ্রুত অল্প কথাই তোমাদেরকে বুঝিয়ে দিতে। আচ্ছা, প্রথম পয়েন্টে আসি। প্রথম পয়েন্ট হচ্ছে যে অ্যাভয়েড স্মাজিং ইওর পেপার। আচ্ছা, এই পয়েন্টে কি আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাভয়েড স্মাজিং ইওর পেপার হচ্ছে, স্মাজিং মানে হচ্ছে কোনো কিছু নোংরা বা কোনো কিছুর উপরে ওভারলেপিং করা বা কুচকানো। সো তুমি যখন একদম সর্বপ্রথম আমরা আর্ট করি কোথায়? আমরা আর্ট করি কোনো একটা পৃষ্ঠায় বা কোনো একটা স্কেচ বুকে। সো তুমি যেখানে আর্ট করবা, তোমার স্কেচ বুকটা যদি পরিষ্কার না হয় বা তোমার স্কেচ বুকটা যদি ক্লিন না থাকে, তোমার আর্টে কিন্তু সম্ভবত বা স্বাভাবিকভাবে মনোযোগ থাকবে না। বা তুমি যেইটাই আর্ট করো, হয়তো বা একটা নদীর দৃশ্য আর্ট করলা বা একটা গাছ আর্ট করলা, সেটা দেখবা যে রং ঠিক মতো হচ্ছে না বা পেন্সিলের ঠিক মতো আঁচড় বা পেন্সিলের দাগ সেইভাবে বোঝা যাচ্ছে না। সো সর্বপ্রথম তুমি যেই মাধ্যমে আর্ট করো, এটা হতে পারে কার্টিস পেপার, হতে পারে আর্ট পেপার, হতে পারে নর্মাল পেপার, তুমি যেখানে আর্ট করো সেই প্রথমত স্থানটা যেন একদম ক্লিয়ার হয় বা ক্লিন থাকে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড স্মাজিং ইওর পেপার। পরিষ্কার পেপার নাও এবং সাধারণত নোংরা পেপারগুলো বা ময়লাযুক্ত বা দাগযুক্ত পেপারগুলো অ্যাভয়েড করার ট্রাই করো। আচ্ছা, এখন আসি 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে হোল্ড ইওর পেন্সিল ইন ডিফারেন্ট ওয়েস। আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। হোল্ড ইওর পেন্সিল ইন ডিফারেন্ট ওয়েস। আচ্ছা, সর্বপ্রথম একজন বিগিনার আর্টিস্ট সে কি করবে? সে পেন্সিল দিয়ে আর্ট শুরু করতে পারে। হতে পারে সেটা 2B পেন্সিল, হতে পারে সেটা 4B পেন্সিল, হতে পারে সেটা 6B পেন্সিল। সো একটা পেন্সিল সে কিভাবে ধরবে? সো এটার একটা বিষয় আছে যে একটা পারফেক্ট আর্ট করার জন্য সে কিভাবে পেন্সিলটা ধরলে বা কিভাবে সে আর্ট করলে, কিভাবে সে সেই হয়তো বা কোনো একটা ফিগার আউট করছে, সে ফিগারটাকে পারফেক্ট আনতে পারবে। সো এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে পেন্সিলটা কিভাবে সে ধরবে। এবং প্রথমত সে যেটা করবে, এখানে বলা হচ্ছে যে ডিফারেন্ট ওয়েস। সো সে ডিফারেন্ট ওয়েতে ধরতে পারে। হয়তো সে 2 আঙ্গুলের মাঝে ধরতে পারে বা হয়তো বা হাত মুষ্টিবদ্ধ করেও নিতে পারে, মানে যেভাবে তার সুবিধা হয় আর কি। আমি এটাই বোঝাতে চাচ্ছি, যেভাবে তার সুবিধা হয় সে বিভিন্ন অ্যাঙ্গেলে ধরে প্রথমত আর্ট প্র্যাকটিস শুরু করতে পারে। আচ্ছা, এখন 3 নাম্বার পয়েন্টে আসি। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে স্টার্ট উইথ দ্য বেসিক অফ ড্রয়িং। আচ্ছা, বেসিক বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো কিছুর একদম শুরুর যে বিষয়টা আছে। ধরো তুমি একটা বাড়ি আর্ট করবা, তো তুমি তো একদম প্রথমেই জল রং নিয়ে বাড়ি আর্ট করতে বসবা না। তুমি প্রথমত কি করবা? পেন্সিল দিয়ে একটা নর্মাল হয়তো একটা খড়ের চাল আর্ট করলা বা নর্মাল একটা স্কোয়ার শেপ তুমি একটা দাগ দিলে, একটা বর্গাকার একটা ঘরের মতো শেপ আর্ট করলা। সো একদম বেসিক থেকে তুমি শুরু করো। তোমাকে প্রথমেই প্রো লেভেল আমরা যেটাকে বলি সেরকম আমি হতে বলছি না। তুমি একদম বেসিক থেকে হয়তো গাছ আর্ট করেছো, গাছের জাস্ট একটা পাতা আর্ট করো। বা তুমি নদী আর্ট করেছো, তুমি শুধুমাত্র নৌকা আর্ট করো। মানুষ বা বৈঠা এগুলো আর্ট করার দরকার নেই, তুমি একদম বেসিক থেকে শুরু করো। আচ্ছা, সো এরপরে হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে স্টাডি লাইফ। সো আমাদের প্রত্যেকেরই, আমরা প্রত্যেকেই স্টুডেন্ট না। সো আমাদের প্রত্যেকেরই কিন্তু এই আর্টগুলো হচ্ছে প্যাশন হয়ে থাকে ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বা আমাদের আদার্স কান্ট্রিতে গেলে তুমি দেখতে পাবা যে এই সাবজেক্টগুলো তারা তাদের মেইন সাবজেক্টের মধ্যেই প্রায় অনেক বেশি প্রায়োরিটি দেয়। কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে দেখবা যে আর্টগুলো সাধারণত আমাদের প্যাশন হয়ে থাকে এবং আমাদের মেইন সিলেবাসেও আর্ট থাকে, কিন্তু সেগুলো হচ্ছে আমাদের হয়তোবা পরীক্ষার জন্য কিছু নির্দিষ্ট করে দেওয়া হয়। সো আমরা আর্টকে প্যাশন হিসেবে রাখি এবং মেইন সাবজেক্ট হিসেবে আমরা পড়াশোনা করি। সো আমি এই পয়েন্টটা দিয়ে এইটাই তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে তুমি যখন তোমার বেসিক পড়া পড়বা বা তোমার মেইন সাবজেক্টের পড়াগুলো পড়বা, সেখানে ধরো তুমি জীববিজ্ঞান পড়ছো বা
তুমি ফিজিক্স পড়ছো, সো সেখানে দেখলা যে কোনো একটা সূত্রর একটা ফিগার ড্র করতে হবে, বা তোমার বায়োলজি সাবজেক্টের কোনো একটা ফিগার ড্র করতে হবে, তুমি সেটা সুন্দর করে আর্ট করলা খাতায়। সো এখানে কি হলো, তোমার আর্টটাও শেখা হলো, তোমার পড়ার পার্সপেক্টিভে যে আর্ট দরকার সেটাও হয়ে গেল। সো এটাই হচ্ছে আমাদের স্টাডি লাইফে আর্টের প্রপার ব্যবহার। আচ্ছা, এরপরে আমি আসি 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রাই ডিফারেন্ট ড্রয়িং টেকনিক্স। সো ডিফারেন্ট ড্রয়িং টেকনিক্সটা হচ্ছে কিছুটা হচ্ছে বেসিক ড্রয়িংয়ের মতো। ডিফারেন্ট ড্রয়িং বলতে তুমি ধরো আজকে একটা তাল গাছ আর্ট করলা, পরশু দিন একটা হয়তো একটা কোনো আমের পাতা বা কোনো একটা বড় কোনো একটা বট গাছ বা শেকড়যুক্ত গাছ যেগুলো আমরা দেখি, এগুলো একটা ট্রাই করলা। তাহলে কি হলো, তোমার গাছের কয়েকটা প্রকারভেদ তোমার প্রায় 1 উইকের মধ্যে তুমি শিখে ফেললা। দেন তুমি একটা বড় দৃশ্যের মধ্যে সবগুলো গাছের একটা প্রকারভেদ বা কম্বাইন্ড একটা ছবি আর্ট করলা। সো এইটা হচ্ছে ট্রাই ডিফারেন্ট ড্রয়িং টেকনিক্স। আচ্ছা, 6 নাম্বার পয়েন্টে আসি আমরা, কপি আদার্স ওয়ার্ক। আচ্ছা, কপি আদার্স ওয়ার্কে আমরা কি বুঝাচ্ছি, এটা কোনো স্ক্যাম না যে কপি করছি আমরা, ওর আর্টটা আমি কপি করছি বা ওর আর্ট আমি চুরি করে কপি করলাম, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে তুমি একজনের আর্ট দেখতে পারো যে সে অনেক ভালো আর্ট করে, সে অনেক ভালো আর্ট করে, এটা হতে পারে কোনো লিজেন্ড পার্সন বা কোনো আমাদের ফেমাস পার্সন, সেরকম কোনো পার্সনও হতে পারে যে তাদের লিজেন্ডারি আর্টগুলো তুমি নিয়েছো, সেগুলো ট্রাই করছো, সেটাও হতে পারে। আবার নর্মাল তোমার কোনো ফ্রেন্ড ভালো আর্ট করে, তুমি তার আর্টটা নিয়ে দেখছো, সেটাও হতে পারে। সো এখানে বলা হচ্ছে কপি আদার্স ওয়ার্ক। আচ্ছা, 7 নাম্বারটা হচ্ছে কিপ ইউর স্কেচ বুক উইথ ইউ। সো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি যে আর্টগুলো করবা, তো এটা তো তোমার স্কেচ বুকে করবা বা কোনো একটা অ্যালবামে করবা বা কোনো একটা তোমার ডায়েরিতে করবা। তুমি কি করতে পারো, তোমার স্কুল ব্যাগে বা তোমার ইউনিভার্সিটি ব্যাগে তোমার এই স্কেচ বুকটা তুমি কালেকশন হিসেবে রাখতে পারো। হয়তোবা তুমি কোনো একটা লেকের ধারে বসে আছো বা কোনো একটা সুন্দর গাছের নিচে বসে আছো, হঠাৎ দেখলা যে সেখানে কোনো একটা ন্যাচারাল কোনো একটা ভিউ পেলা, সেটা তোমার আর্ট করার ইচ্ছা হলো, তুমি জাস্ট পেন্সিলটা বের করে হয়তো একটু দুই একটা টান দিয়ে বা দুই একটা রেখা দিয়ে তুমি সেটা আর্ট করে ফেললাম। সো এতে হবে কি, তোমার আর্টের প্রতি তোমার যে আগ্রহ বা তোমার যে ভালোবাসা, এটা সব সময় তোমার সঙ্গে থাকবে এবং তোমার মন মাইন্ডকে এটা একটা রিফ্রেশ করবে। কারণ আমরা যারা আর্টিস্ট আছি বা যারা আসলে যারা দেখবা যে প্রফেশনাল আর্টিস্ট, তারা দেখবা সব সময় একটা ঝুলির মতো নিয়ে থাকে বা ম্যাক্সিমাম টাইমেই তাদের ব্যাগে বিভিন্ন আর্টের ইকুইপমেন্ট থাকে। সো এই কারণে বলা হয়েছে যে কিপ ইউর স্কেচ বুক উইথ ইউ। তুমি তো এই স্কেচ বুকটাকেও তোমার সঙ্গে নিয়ে বেড়াতে পারো বা নিয়ে ঘুরতে পারো। আচ্ছা, এখন 8 নাম্বারে বলা হচ্ছে ইউজ ড্রয়িং রেফারেন্সেস। ইউজ ড্রয়িং রেফারেন্সেস হচ্ছে যে তুমি কোনো ড্রয়িংয়ের রেফারেন্স নিতে পারো, এটা কিছুটা কপি আদার্স ওয়ার্কের কাছাকাছি। যে আমি একটা ভালো আর্ট করি, আমি তোমাকে রেফারেন্স করলাম যে অমুকে এই আর্টটা ভালো করেছে, তুমি এই আর্টটা ট্রাই করতে পারো, বা আমি তোমাকে একটা আর্টের কপি দিলাম, তুমি একটা কপি করে একটা ট্রাই করে একটা নতুন আর্ট করলা বা সেই আর্টটাকে কাস্টমাইজ করলা বা নতুন কিছু একটা কালার্স করলা। এটা হচ্ছে ইউজ ড্রয়িং রেফারেন্সেস। আচ্ছা, 9 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নো ইয়োর ড্রয়িং টুলস। নো ইয়োর ড্রয়িং টুলসটা হচ্ছে তুমি যে আর্টগুলো করছো, এই আর্টগুলোর বিভিন্ন ইকুইপমেন্ট তুমি ইউজ করো, এলিমেন্টস ইউজ করো। যেমন তোমার পেন্সিল আছে, তোমার শার্পনার আছে, তোমার ইরেজার আছে, তোমার বিভিন্ন কালার্স আছে, কালার্সের মধ্যে অ্যাক্রিলিক পেইন্টিং আছে, পোস্টার কালার আছে, ওয়াটার কালার আছে, অনেক কিছু আছে, লটস অফ থিংস। সো এই সবগুলো সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে, তুমি কি কি ব্যবহার করছো, কোনটার নাম কি, কোন কালারটা দিয়ে আমি কি কম্বাইনেশন বা কি কম্বাইন করে আমরা কালারটা মেক করতে পারি, সবগুলো কালার বা সবগুলো পেন্সিল সম্পর্কে, কোন পেন্সিল গাঢ় কালার হবে, এগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এটা হচ্ছে যে নো ইয়োর ড্রয়িং টুলস। আচ্ছা, আমরা সব শেষে যেটা বলতে চাচ্ছি বা সব শেষের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এক্সারসাইজ ইয়োর ওয়ার্ক অ্যান্ড রিস্টস অ্যান্ড ব্যাক, এবং প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। সো এই পয়েন্টটা একটু বড়, আমি এই পয়েন্টটার সঙ্গে একটু অ্যাড করে দিয়েছি। সেটা হচ্ছে এক্সারসাইজ। তুমি কয়েকটা আর্ট করলা এবং সেই আর্টটা তুমি অবশ্যই
2-1 দিন পরে এগেইন ট্রাই করো। তোমার যদি আর্টটা ভালো না হয় বা তোমার আর্টটার কালার ভালো না হয়, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য হারালে চলবে না। আমরা যদি ধৈর্য ধারণ করে সেই আর্টটা আবার ট্রাই করি, তাহলে দেখবা সেই দিন তোমার আর্টটা সুন্দর হবে বা নেক্সট দিন আগের দিন থেকে অনেক বেটার হবে। এবং প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। সো প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কাজেই সাফল্য অর্জন করা সম্ভব না। সো সেটা তুমি পড়াশোনাতেই বলো বা আর্টের ক্ষেত্রেও বলো, এই কারণে তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে একজন প্রফেশনাল আর্টিস্ট বা একজন প্রফেশনাল আর্টিস্টের মতো আর্ট করতে গেলে। সো আজকে এইগুলোই হচ্ছে একজন বিগিনার যে আর্টিস্ট আছে বা শুরুতে যারা আর্ট করবে তাদের জন্য টিপসগুলো ছিল। এই 10টা টিপসই আমার কাছে মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন, বা শেয়ার করলে তোমরা অনেক এটা থেকে হেল্প পেতে পারো, সেই কারণে আজকে ভিডিওটা বানানো। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।